নমস্কার, আমি শুভ ঘোষ, ভারতীয় জনতা পার্টির গোঘাট বিধানসভার পক্ষ থেকে কিছু বলতে চাইছি। তো ভারতীয় জনতা পার্টি কিছুদিন আগেই মুখ্য সংকল্পপত্র একটা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গবাসীর জন্য, এবং আগামী দিনে যে নির্বাচন আছে সেটাকে সামনে রেখে মানুষের প্রতি যে প্রতিজ্ঞাবদ্ধ ভারতীয় জনতা পার্টি, সেটার জন্য একটি ভরসার শপথ ও বিজেপি মুখ্য সংকল্প একটা দিয়েছে। দেখুন, প্রত্যেকটা বাড়িতে যাবে, এই ধরনের একটা প্রত্যেকটা ভোটারের বাড়িতে যাবে। তো এখানে মূলত 20টা মুখ্য সংকল্প আছে। 20টা মুখ্য সংকল্পের মধ্যে প্রথমেই আছে অনুপ্রবেশ রুখতে সরকার গঠন হওয়ার 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণ সমস্যার সমাধান করা। মানে প্রথমেই এইটা আপনাদেরকে বুঝতে হবে কেন এই কথাটা বলছে। আজকের দিনে আপনারা দেখেছেন বাংলাদেশি মহিলা পঞ্চায়েত প্রধান হয়েছে, বাংলাদেশ থেকে আসা ছেলে পশ্চিমবঙ্গ পুলিশের প্রশাসনের চাকরি পেয়েছেন। তো সেই জন্য অনুপ্রবেশটা প্রথমে রুখতে হবে। সেই কারণে বাংলাদেশ ভারত যে সীমান্ত আছে সেখানে জমি অধিগ্রহণ সমস্যা যেটা আছে সেটা কিন্তু সমাধান প্রথমেই হবে 45 দিনের মধ্যে, মানে 1.5 মাস। এবার দ্বিতীয় কী আছে, সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা সুনিশ্চিতভাবে মহার্ঘ ভাতা পাবেন এবং 7ম পে কমিশন চালু করা হবে। তাহলে এটা বুঝতে হবে, সরকারি যারা কর্মচারী আছেন এবং পেনশনভোগী যারা আছেন তাদের মহার্ঘ ভাতা তারা পাবেন এবং 7ম পে কমিশন চালু হবে। এই যে যার জন্য এত লড়াই সরকারি কর্মচারীদের, সেখানে কি বলেছেন মমতা ব্যানার্জি? ঘেউ ঘেউ করবেন না, এটা বলছেন। তো ঘেউ ঘেউ করবেন না, সেটা আপনাদেরকে এবারে বুঝতে হবে যে তিনি যে পর্যায়ে আপনাদেরকে অসম্মান করেছেন, ভারতীয় জনতা পার্টি আজকে মুখ্য সংকল্পে আপনাদেরকে সেই সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু এটা বলেছেন। এবার 3 নম্বর পয়েন্টে আসি। এখানে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করা হবে এবং ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন করা হবে। এটার মানে আপনারা বুঝতে পারছেন যে ইউনিফর্ম সিভিল কোড একটা দরকার, সেটার বাস্তবায়ন করতে হবে এবং ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত। মানে আপনাদেরকে বুঝতে হবে যেখানে একটা আইন প্রয়োগ করা হবে, যে আইনটা এলে আপনারা বুঝতে পারবেন যে ধর্মাচরণের স্বাধীনতা, আপনি ধর্মের যে আচরণ মানছেন সেটার যে স্বাধীনতা, সেটা পূর্ণ স্বাধীনতার জন্য একটা আইন মানা হবে। ঠিক আছে। এরপর 4 নম্বর পয়েন্ট, তৃণমূলের 15 বছরের দুর্নীতি আর অপশাসনের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে। সিন্ডিকেট রাজ এবং কাটমানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আজকের দিন আপনারা দেখেছেন উড়ানপুল ভেঙে গেছে, রাজ্য সরকার কি বলছেন যে আমরা বিরাট উন্নয়ন করছি। এই উন্নয়নের দলটা এমন উন্নয়ন যে এরা স্বাধীনতার জন্য জেলে যায় না, এরা উন্নয়ন করার জন্য জেলে যায়। কি উন্নয়ন? নিজেদের পারিবারিক উন্নয়ন, নিজেদের বন্ধুবান্ধবদের উন্নয়ন। এইভাবে উন্নয়ন করে তারা বলেছে যে আমরা বিরাট উন্নয়ন করেছি, আমরা স্বাধীনতা। আবার মমতা ব্যানার্জি তো কাউকে স্বাধীনতা সংগ্রামীর সঙ্গেও তুলনা করেছেন। তো ওরা স্বাধীনতার জন্য লড়াই করেননি, ওরা লড়াইটা করেছেন নিজেদের পরিবারের উন্নয়নের জন্য। এরপর 5 নম্বর পয়েন্ট, মহিলারা প্রতি মাসে 3000 টাকার আর্থিক সহায়তা পাবেন এবং নারী সশক্তিকরণের ফলে 75 লক্ষ নারী হবেন লাখপতি দিদি। সরকারি চাকরিতে নারীদের জন্য 33% সংরক্ষণ থাকবে। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেখানে মহিলাদিকে এত অপমান করেছেন, মহিলারা যেখানে ধরুন নির্যাতিত হয়েছে সেখানেও অপমান, মহিলারা যেখানে তাদের স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য কথা বলছে সেখানেও অপমান, এবং সর্বোপরি নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, সেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উদ্দেশ্যে বলছেন রাত্রি 8টার পর মহিলারা বেরোতে পারবেন না। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কী বলছেন, যে সরকারে আমরা আসার মধ্যে যেখানে আপনারা 3000 টাকা আর্থিক সহায়তা পাবেন, নিজেদিকে সশক্তিকরণ, নারী সশক্তিকরণের ফলে কি হবে, 75 লক্ষ নারী হবেন লাখপতি। সেই জায়গায় আপনাদেরকে বুঝতে হবে যে 75 লক্ষ নারী সমাজ এগিয়ে আসবে লাখপতি দিদি হয়ে। সরকারি চাকরিতে নারীদের জন্য 33% সংরক্ষণ, মানে যদি ধরুন 1000টা চাকরি হয়, 100টা যদি চাকরি হয়, সেখানে 33টা চাকরি শুধু থাকবে শুধু মহিলাদের জন্য। এবার বুঝতে হবে আপনাকে যে ভারতীয় জনতা পার্টি মহিলাদের সমাজে যেভাবে চলার দরকার সেইভাবেই চালনা করবে। এবার চালনাটা কীভাবে, তাদের ব্যক্তিগত স্বাধীনতায় ভারতীয় জনতা পার্টি কখনো হাত দেবে না।
কিন্তু ভারতীয় জনতা পার্টি এটাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে রাত্রি 8টা নয়, রাত্রি 4টে 5টা, ভোর 4টে 5টা, রাত্রি 1টা 1:30 যাই হোক, তারা তাদের স্বাধীনতা যেভাবে আছে সেইভাবেই ঘুরে বেড়াবে। এরপর 6 নম্বর পয়েন্ট, রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গে ধরুন আপনি আছেন গোঘাট বিধানসভায়, গোঘাট বিধানসভা থেকে আপনার যদি কোনো বাড়ি, কুটুম বাড়ি বা আত্মীয় বাড়ি যদি হয় ধরুন মালদা কি মুর্শিদাবাদ, এখান থেকে লালগোলা, গোঘাট থেকে ধরুন লালগোলা বাসও চলে, মালদা বাসও চলে আরামবাগ গেলে, তো সেই জায়গায় আপনাদের কি হবে, আপনাদের প্রফিট হবে কি, মহিলাদের জন্য পুরো ভাড়াটা ফ্রি হবে। সরকারি বাসে যেখানেই যাতায়াত করুন পুরো ভাড়াটা আপনার ফ্রি হবে। এরপর কি 7 নম্বর, স্নাতকে ভর্তি হওয়ার জন্য বা ভর্তি হওয়ার সময় ছাত্রদের এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। আর্থিক সাহায্য, যে আর্থিক সাহায্যটা আপনি ধরুন কোনো স্নাতক কোর্সে ভর্তি হচ্ছেন, সেখানে যখনই ভর্তি হবেন সেই এককালীন ভর্তি হওয়ার জন্য আপনাকে 50,000 টাকা প্রদান করা হবে। এইটা শুধুমাত্র তার মানে বুঝতে হবে যে নিউ ভোটার থেকে যারা আমাদের সমাজকে গড়বে তাদের জন্য এই সহায়তাটা করা হবে, যাহাতে তাদের পড়াশোনাটা ঠিকভাবে হয়। এরপর কি বলেছে 8 নম্বর পয়েন্ট, গর্ভবতী মহিলাদের 21,000 টাকা আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি সরঞ্জামের কিট প্রদান করা হবে। মানে বুঝতে পারছেন যে আজকের দিনে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা যতটা ভেঙে পড়েছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর যে মলমটা লাগাবে, সেই মলমটা কি নতুন যে ভবিষ্যৎ, যারা নারায়ণের রূপ আমরা মনে করি, তাদের আসার জন্য ভারতীয় জনতা পার্টি তাদের মাতৃশক্তিকে সুরক্ষিত এবং শক্তিশালী রাখার জন্য 21,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করবেন এবং 6টি পুষ্টি সরঞ্জামের কিট প্রদান করা হবে। পুষ্টি সরঞ্জামের কিট বলতে আপনি ধরুন আপনার বাচ্চা এবং আপনি যখন সেই সিচুয়েশানটা ফেস করবেন, তার জন্য পুষ্টি যে দরকার, সেই পুষ্টির জন্য 6টা পুষ্টি সরঞ্জাম কিট বিনামূল্যে প্রদান করা হবে। এরপর 9 নম্বর পয়েন্ট কি বলেছে, মহিলা সুরক্ষার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড নামে মহিলা পুলিশ ব্যাটালিয়ন তৈরি হবে। রাজ্য পুলিশ বাহিনীতে 2টি বিশেষ মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। মানে বুঝতে পারছেন, রাত্রেবেলা মেয়েদের যে সুরক্ষিতভাবে ঘোরাফেরা করবে তারা বা করবেন তারা, তাদের জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড এবং প্রতিটা থানাতে 2টো করে মহিলা পুলিশ ব্যাটালিয়ন থাকবে। মানে কি, চাকরির যে নিশ্চয়তা সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দিচ্ছে, তার সাথে সাথে কি মহিলাদের প্রশাসনিকভাবে যে দক্ষতা তারা পূরণ করতে পারে, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের চাকরির মাধ্যমে বুঝিয়ে দেবে। এরপর 10 নম্বর পয়েন্ট কি, সিঙ্গুরে তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ভালো খবর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানে আপনি জেনে রাখুন প্রচণ্ড পরিমাণে ছেলে মেয়েদের পশ্চিমবঙ্গে যারা আছে তারা কিন্তু চাকরি পাচ্ছে। এরপর কি, হলদিয়া বন্দর ব্লু ইকোনমির মেরুদণ্ড হয়ে উঠবে। বুঝতে হবে যে হলদিয়া বন্দর যদি ব্লু ইকোনমির মেরুদণ্ড হয়ে ওঠে, তাহলে পশ্চিমবাংলায় আর্থিক যে সংকট আছে সেটা হয়তো প্রথম 2 মাসে রিপেয়ারিং হবে না, কিন্তু প্রথম 1 বছরের মধ্যে ওই জায়গাটার কিন্তু রিপেয়ারিং হয়ে যাবে, এটা বুঝতে হবে। এরপর দার্জিলিং ও সুন্দরবনের জাতীয় সড়কের মাধ্যমে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। মানে বুঝতে পারছেন, যারা সুন্দরবনে থাকে তাদের যদি দার্জিলিং যাওয়ার ইচ্ছা হয় তারা কিন্তু সরাসরি যেতে পারে। এরপর কি, মাইক্রোফিন্যান্স সংস্থা থেকে নেওয়া ঋণ শোধ করতে অপারগ ব্যক্তিদের 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। মানে আপনি ভাবুন, আপনার মাইক্রোফাইন্যান্স সংস্থা থেকে ঋণ নেওয়া আছে, আপনি পারছেন না ঋণটা শোধ করতে, তো 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা আপনাকে কিন্তু সরকার প্রদান করবে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে। এরপর 12 নম্বর পয়েন্ট কি বলেছে, 5 বছরের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান হবে। 5 বছরের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান হবে। মানে 1 কোটি কর্মসংস্থান যখন হবে, সেই রাজ্যটায় আপনাদেরকে বুঝতে হবে ভারতীয় জনতা পার্টিকে আপনাদেরকে সুযোগ দিতে হবে। 34 বছর সিপিএমকে দেখেছেন, 15 বছর তৃণমূলকে দেখেছেন, কংগ্রেসকেও দেখেছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে একবারও দেখেন। এই যে রাজ্যের সরকার বলে যে আমাদেরকে কেন্দ্র সরকারের টাকা দিচ্ছেন, আরে বাবা, কেন্দ্র সরকার টাকা দেবে কোথায়? আপনারা যদি রাজ্যে টাকা পাঠান, যে টাকাটা পাঠাচ্ছে সেই টাকাটা যদি চুরি করে নেন দিনের পর দিন, তাহলে তো আপনাদের টাকাটা সেই জায়গাতে ঘাটতি হবেই।
এটা বুঝতে হবে। আপনারা চুরি করবেন আর কেন্দ্র টাকা পাঠাবে, এটা তো হয় না। কিন্তু এই জায়গায় যেটা বলা হয়েছে যে 1 কোটি কর্মসংস্থান যদি হয় এবং সেটা নিঃশর্তভাবে হবে, কোনো টাকার বিনিময়ে নয়, স্বচ্ছভাবে প্রয়োগ হবে এবং নিয়োগ হবে। 2026 ডিসেম্বরের মধ্যে সরকারি সমস্ত শূন্যপদ পূরণ করবে। ভারতীয় জনতা পার্টি 21টা রাজ্যে এনডিএ সরকারের মাধ্যমে আছে এবং 15 থেকে 16টা রাজ্যে স্বয়ং সম্পূর্ণভাবে সরকার গড়েছে, তারা তবু এনডিএ সরকারের মধ্যে আছে। তো এটা বুঝতে হবে যে 26 ডিসেম্বর মানে আর বেশি দেরি নেই। ভারতীয় জনতা পার্টিকে 5টা বছর বিশ্বাস করে দেখতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে যে আর বেশি দেরি নেই। 23 আর 29 যে দিনটা আছে সেই দিনটাতে আপনাদেরকে বুঝতে হবে যে এই ডিসেম্বরে যদি আমরা যদি সরকারি শূন্যপদ না পাই, তারপর 29 সালে ভোট আছে, এটা তো বুঝতে হবে। 29 সালে দেশ গড়ার ভোট আছে, সেখানে আপনাদেরকে এইটা বুঝতে হবে যে ভারতীয় জনতা পার্টি 2026 ডিসেম্বর যখন পূর্ণতা নিয়েছে, তো সেখানে শূন্যপদটা যেটা আছে সেখানেও পূরণ করবে এবং যুবদের প্রতি মাসে 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। যুবক ছেলে যারা আজকের দিনে ধরুন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, তাদের যদি 3000 টাকা করে দেওয়া হয়, তারা তাদের নিজের বিজনেস স্টার্ট আপ করতে পারবে। বছরে 36,000 টাকা যদি তাকে দেওয়া হয়, তাহলে 5 বছরে 5 × 36, এটা বুঝতে হবে আপনাদেরকে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের সুবিধা কোথায় আছে, আপনাদের অসুবিধা কোথায় আছে। সরকার এতটা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে আপনাদের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য। পশ্চিমবঙ্গ পারে আগামী দিনে ভারতবর্ষকে স্বপ্ন দেখাতে। তো সেই জন্য যুবদের মেরুদণ্ড যাতে ঠিক থাকে, তাদের পড়াশোনা যেমন ঠিক থাকে, সেই রকম জায়গা থেকে 3000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্টার্ট আপদের জন্য 5 লক্ষ, যুবদের 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। ধরুন পশ্চিমবঙ্গে যারা স্টার্ট আপ বিজনেস করবেন, যে ব্যবসায় স্টার্ট আপ করুন, যদি তার লিগাল পারমিশন সব ঠিক থাকে, তাহলে 5 লক্ষ যুবকদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। তারা ব্যবসা করতে পারবে, তারা তাদের স্বপ্নকে পূরণ করার জন্য যে লক্ষ্য আছে, প্রথম ধাপ সরকার তাদের হাতে হাত বাড়িয়ে দেবে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরেই কিন্তু এটা সম্ভব, বারবার মনে রাখবেন। এরপর 14 নম্বর কী আছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় রাজ্যের কৃষকদের 9000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গের যে কটা প্রকল্প আছে, অমিত শাহজি এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা প্রথম থেকেই বলছে বন্ধ হবে না। এবং ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকারের মাধ্যমে যেইগুলো চালু করেছেন, সেই কেন্দ্র সরকারের প্রকল্পের মাধ্যমেও আপনাদের কিন্তু 9000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। ধান, আলু, আম চাষের জন্য আর্থিক সাহায্য করা হবে। ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করে 3100 টাকা করা হবে। মানে ধরুন আপনার ফসল জলে ডুবে গেছে, কোথাও দাম হচ্ছে না, কিন্তু এইটা ন্যূনতম প্রথম একটা দাম থাকবে, 3100 টাকা করে তাদের দাম থাকবে, বুঝতে হবে আপনাকে। এবং এটা শুধু বর্ধমান বলুন বা হুগলি ডিস্ট্রিক্ট বলুন এরকম নয়, মালদা ডিস্ট্রিক্টের কথাও ভেবে আম চাষের কথা বলা হয়েছে, যেগুলো ওই দিকের অঞ্চল। তো 15 নম্বর পয়েন্ট হচ্ছে রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে এবং রাজ্যকে প্রধান মৎস্য রপ্তানি কেন্দ্রে পরিণত করা হবে। ভেবে দেখুন ভারতীয় জনতা পার্টি কী বলতে চাইছে, যে আজকের দিনে পশ্চিমবঙ্গে যে সুযোগ সুবিধা আছে মৎস্যজীবীদের জন্য, দীঘা উপকূল বলুন, সুন্দরবন বলুন, যে জায়গাগুলোতে মাছ চাষিরা তাদের দিনের দিন যে পরিশ্রম আছে, সেই পরিশ্রমটাকে তারা মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন তাদের পরিবারের কথা ভেবে, সমাজের প্রতি ভেবে তারা কিন্তু বেরোয়। তাদের জন্য কিন্তু এই পশ্চিমবঙ্গের কঠোর তৃণমূল সরকার ভাবেনি, ভাবছে কারা? ভারতীয় জনতা পার্টি। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গকে প্রধান মৎস্য রপ্তানি কেন্দ্রে পরিণত করা হবে। এরপর কি 16 নম্বর পয়েন্ট, আয়ুষ্মান ভারতের আওতায় বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। আজকের দিনে ভাবুন পশ্চিমবঙ্গের মধ্যে যদি কিছু হয়, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে কী হবে, আপনি ধরুন শরীর খারাপ হলো বা আপনার কিছু, ঠাকুর করুক সব কিছু ঠিক থাকুক, যদি কিছু বড় কিছু হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন কি, যে আয়ুষ্মান যোজনাটা চালু করে সেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভারতের যে কোনো প্রান্তে যেয়ে করতে পারেন। 17 নম্বর কি, ধর্মীয় পর্যটনকে নতুন মাত্রা দিতে রাজ্যে তৈরি হবে শক্তিপীঠ সার্কিট ও শ্রী চৈতন্য মহাপ্রভু সার্কিট। বুঝতে হবে
আজকের দিনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শক্তিপীঠ সার্কিট কেন বলছি? আমরা পশ্চিমবঙ্গে প্রধান উৎসব হচ্ছে দুর্গোৎসব। দুর্গা মা হচ্ছে শক্তির প্রধান কেন্দ্র। তো সেই জায়গায় মা দুর্গাকে সম্মান দিয়ে ভারতীয় জনতা পার্টি যে মুখ্য সংকল্পপত্র করছে, সেই জায়গায় আজকের দিনে শক্তিপীঠ সার্কিট তৈরি করা হবে এবং যেখানে যে জয় শ্রীরাম ধ্বনি, যে রামের ধ্বনি, যে কৃষ্ণের ধ্বনি যেখান থেকে উঠেছে, বলতে গেলে পশ্চিমবঙ্গের সেই প্রভুর জায়গা, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু সার্কিট সেখানেও তৈরি হতে পারে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও তৈরি হতে পারে। এটা বুঝতে হবে যে আগামী দিনে কী বার্তা দিতে চলেছে পশ্চিমবঙ্গকে বিজেপি। এরপর কি একটি বন্দে মাতারাম সংগ্রহশালা গড়ে তোলা হবে। বুঝতে পারছেন, আজকের দিনে খানাকুলে আমরা গোঘাট বিধানসভার ছেলে হলেও খানাকুলে দেখতে পাচ্ছি তৃণমূল কত লাফালাফি করছে, কিন্তু ওরা সম্মান দিয়েছে। আজকে বন্দে মাতারাম যে গান, তার জন্য বন্দে মাতারাম সংগ্রহশালা গড়ে তোলা হবে। সম্মান কাকে দিচ্ছে এটা বুঝতে হবে। খানাকুলবাসীকেও বুঝতে হবে, পশ্চিমবঙ্গবাসীকেও বুঝতে হবে। এরপর কি কলকাতা পাবে ইউনেস্কো লিডিং হেরিটেজ সিটির তকমা। বুঝতে পারছেন কলকাতা আগামী দিনে কোথায় যেতে চায়? যারা বলেছিল লন্ডন তৈরি করে দেবে না, তারা কলকাতার মানুষকে বর্ষার দিনে লণ্ঠন ধরিয়ে দেয়। আমরা গ্রামে থাকি, আমাদের রাস্তাঘাট ততটা পশ্চিমবঙ্গের সরকার উন্নত করতে পারেনি। এখনও পশ্চিমবঙ্গে আমার গ্রাম আছে, আমার গ্রামেতে এমনও গ্রাম আছে যেখানে পঞ্চায়েত প্রধান পেয়েছে, পঞ্চায়েত উপপ্রধান পেয়েছে, সেখানে মরাম রাস্তা। আজকে 14 বছরে একটা সরকারি জায়গায়, মানে একটা ক্লাবকে, একটা দুর্গা ঠাকুরের যে ক্লাব থেকে যে টাকাটা দেয়, সেই সরকারের যে আমার যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকাটাও আদায় করে দিতে পারেন। বুঝতে পারছেন সেই জায়গায় কি বলছে? সেই জায়গায় কলকাতাকে আজকের দিনে ইউনেস্কো লিডিং হেরিটেজ সিটির তকমা দিলে আজকের দিনে বিদেশ থেকে যে আমাদের কলকাতার যে স্থাপত্য শিল্প, কলকাতার যে সমৃদ্ধি, কলকাতার যে তিলোত্তমা রূপ, সেই রূপকে দেখার জন্য বিদেশ থেকে মানুষ কিন্তু আসবে। তাতে করে কি বাড়বে? তাতে করে কলকাতার মানুষের ইনকাম বাড়বে, কলকাতার আশেপাশে সংলগ্ন এরিয়ার দাম বাড়বে, কলকাতার আশেপাশে সংলগ্ন জায়গা জমির দাম বাড়বে। কারণ কি, তারা এসে পশ্চিমবঙ্গে, কলকাতা এমন একটা জায়গা মানুষ ভালোবেসে থেকে যায় বিদেশ থেকে এসে। তো সেই জায়গায় ইউনেস্কো লিডিং হেরিটেজ সিটির যে তকমা, সেটা কিন্তু বিরাট ব্যাপার। এরপর কি উত্তরবঙ্গে স্থাপন করা হবে এইমস কল্যাণীতে হয়েছে, উত্তরবঙ্গে হবে। আইআইটি, আইআইএম জরাজীর্ণ ও পুরানো চা বাগানগুলিকে চাঙ্গা করতে পুনর্রোপণ প্রকল্প গ্রহণ করা হবে। মোদিজি উত্তরবঙ্গে কি বলে গেছেন যে চা কর্মী বলুন, চা ব্যাপারটা নিয়ে তার সঙ্গে একটা বিরাট আন্তরিকতার সম্পর্ক আছে। কেন? এখান থেকে চা যেত, মোদিজি চা বিক্রি করতেন এবং চা বিক্রি করতে করতে উনি নিজে বলেছেন যে ওখানে এসে পৌঁছেছেন। তাহলে আজকের দিনে বুঝতে হবে দার্জিলিংকে বা যে জায়গাগুলোকে উত্তরবঙ্গের জরাজীর্ণ যে জায়গাগুলো আছে সেইগুলোকে উদ্ভাসিত করতে গেলে ভারতীয় জনতা পার্টির সরকারকে আনতে হবে। এবং আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসেনি, কিন্তু এলে এই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে পশ্চিমবঙ্গকে একদম সাজিয়ে দেবে। এরপর কি 20 নম্বর, ভারতীয় সংবিধানের 8ম তপশিলি কুরমালি ও রাজবংশী ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তো কুরমালি ও রাজবংশী ভাষাকে যখন ভারতীয় সংবিধানের 8ম তপশিলিতে যারা আছে তাদেরকে যখন অন্তর্ভুক্ত করা হবে, তখন বুঝতে হবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষদের প্রতি একটা সম্মান দিয়ে সংকল্পপত্র তৈরি করেছে। এরপর আপনাদেরকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এত পরিশ্রম করছে, এত মানুষের কাছে কাছে যাচ্ছে, মানুষকেও বুঝতে হবে, আমাদের গণদেবতাদেরকেও বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে সবাইকে সরকার এনেছেন। 5টা বছর ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন। কাজে যদি পছন্দ না হয়, আপনাদের আঙুলি পাড়ে গণতন্ত্রের মাধ্যমে সবাইকে সরিয়ে দিন। তো আমার বক্তব্য, তৃণমূল আপনাদেরকে 15 বছরে যেই জিনিসগুলো দিয়েছে সেইগুলোর মধ্যে প্রথম অন্যতম জিনিস হচ্ছে আরজিকর হচ্ছে এমন একটা জিনিস, মানুষকে ভাবতে হবে, হাড়হিম করে দিয়েছিল। 2024-এর 9ই আগস্ট যখন আরজিকরে অভয়ার মায়ের কাছে ফোন গিয়েছিল না, ওই সোনার সংসারটা কিন্তু ভেসে গিয়েছিল রাতারাতি। এরপর তো রাজ্যের মুখ্যমন্ত্রীর অনেক ভাষা আছে, তাদের দলের নেতাকর্মীদের তো ভাষা আছে, আপনারা সব দেখেছেন। তো এইগুলো বিচার করে একবার ভোট দিন, ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন এবং পদ্মফুল চিহ্নে আসন্ন 29শে এপ্রিল আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী গোঘাট বিধানসভার প্রশান্ত দিগারকে বিপুল ভোটে জয়ী করুন, এই আবেদন রাখি। নমস্কার।